আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ সূচনা বক্তব্য উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল তার অসুস্থতার কারণে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন এবং ৩ কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকাল ৯:৩০টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৪ জুলাই এই মামলার বিচার শুরু হয়। সেদিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল ১। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সফরে দুপুর ২টায় কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তার এই সফরে মালয়েশিয়া সরকারের সাথে ৫টির মতো সমঝোতা স্মারকসই হতে পারে। আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। সফরকালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠক বসেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হয়েছে। এতে ৪ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও ইসি সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে বৃহস্পতিবার দিনভর আলোচনা করেছিল। সেদিন কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে এগোতে পারেনি। এছাড়াও আলোচ্য সূচির মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫। বগুড়ায় চায়ের দোকান থেকে রাজপথ সবখানে শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। তবে সংসদ নির্বাচন এলেই বিশেষভাবে আলোচনায় আসে বগুড়া ৭ আসন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম গাবতলীর মাটিতে। স্বামীর এই আসন থেকে লড়াই করে কয়েকবার সরকার গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া। এবার দেশে ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে হতে যাওয়া নির্বাচনে কে হবেন বিএনপির প্রার্থী তা নিয়ে কৌতূহল এখানকার ভোটারদের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গাবতলী, শাহজাহানপুর এই ২ উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৭ আসন। ১৯৭৯ সালে প্রথমবারের মতো এখান থেকে বিজয়ী হয় বিএনপি। যদিও মাঝে নির্বাচনগুলোতে আসন হারালেও ১৯৯১, ৯৬ ও ২০০১ টানা ৩ নির্বাচনে জয় পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তখন থেকেই বিএনপির ভবিষ্যতের প্রধানমন্ত্রীর আসন নামে পরিচিত বগুড়া ৭। যদি ফেয়ার নির্বাচন হয়, আমাদের বিএনপির প্রার্থী অপোজিটে যে প্রার্থী থাকবে তার জামানত বাজেয়াপ্ত হবে এই গাবতলী উপজেলা থেকে। আগামী নির্বাচনে বিশেষ করে বগুড়ায় বা আমাদের এলাকায় কোথাও ভোট দিতে যাবে না এরকম হবে না। ভোট সবাই দিতে যাবে এবং ভোটটা ধানের শীষের পক্ষেই দেবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার অধীনে ২০১৪, ২০১৮ এবং সবশেষ ২০২৪ সালে বিতর্কিত ৩টি জাতীয় নির্বাচনের একটি ছাড়া বাকিগুলোতে অংশ নেয়নি বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিএনপি না থাকায় ভোটের মাঠ ছিল একতরফা। কখনোই বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে গাদ্দারি করে জিয়া পরিবার পালিয়ে যায়নি। সুতরাং এই আস্থার জায়গায়, এই বিশ্বাসের জায়গাটা মানুষের তৈরি হয়েছে এবং আমি মনে করি যে অবশ্যই জিয়া পরিবারের সাথে এই এলাকার মানুষ আগের চাইতে আরো বেশি তারা সম্পৃক্ত রয়েছে। আলোচিত এই আসনে মোট ভোটার প্রায় ৬ লাখ। তরুণ ও নারী ভোটারের সংখ্যাও দিন দিন বাড়ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নির্বাচনে ভোটারদের মন জয়ের চেষ্টায় স্থানীয় বিএনপি।
তবে বিএনপির ঘাঁটি বা দুর্গ হিসেবে পরিচিত এই আসন থেকে কে লড়বেন তা নিয়ে চলছে জোর আলোচনা। জিয়া পরিবার তাদের পরীক্ষিতভাবে এই জেলার জন্য, এই আসনগুলোর জন্য যে অবদান রেখেছেন সেটা মানুষের মনে আছে এবং আমরা আশা করছি যে দেশনায়ক তারেক রহমান সাহেব তিনি হয়তো এই আসন থেকে নির্বাচন করবেন, এটাই জনগণের প্রত্যাশা। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে ইউনূস সরকারের অধীনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে 13তম সংসদ নির্বাচন। এরই মধ্যে বগুড়া 7 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। প্রতিদ্বন্দ্বিতা করবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিও। 50 বছর দেখলাম, 52 বছর দেখলাম, এর পরিবর্তন চাই, আর নয়। সেই আমার বিশ্বাস যে যুবকেরা, সাধারণ জনগণ পরিবর্তনে বিশ্বাসী, পরিবর্তনের কথা নিয়ে আমরা ময়দানে যাচ্ছি। বগুড়া 7 যেন দেশের রাজনীতির এক প্রতীকী লড়াই। তাই সবার কৌতূহল, আবারও কি এখানকার হাল ধরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নাকি ছেড়ে দেবেন ছেলে তারেক রহমানের হাতে? শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আন্তর্জাতিক অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার আরও 5 সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের একটি আবাসস্থল লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা শহরের আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে তাঁবুতে চালানো ওই হামলায় মোট 7 জন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ, মোহাম্মদ ক্রিকে এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল এবং মোমেন আলিওয়া। নিহত হওয়ার কিছুক্ষণ আগেও 28 বছর বয়সী আল শরীফ উত্তর গাজা থেকে সংবাদ সংগ্রহ করছিলেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ইসরায়েল গাজা শহরের পূর্ব এবং দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ করছে। আল শরীফ আল জাজিরার একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। এদিকে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর আচরণ এবং উস্কানিমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।